আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিটের গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। যে প্রশ্নটা এনইউ বিবিএস এবং বিবিএ অনার্স 2014 সালের প্রশ্নে এসেছিল। প্রবলেম নাম্বার 4, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ রূপালী লিমিটেড প্রিপেয়ার এ কস্ট শিট অন ডিসেম্বর 31, 2011। 2011 সালের 31শে ডিসেম্বরের জন্য একটা কস্ট শিট রেডি করার জন্য বলা হয়েছে। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং, আমাদেরকে যে সকল বিবরণীগুলো তৈরি করতে হবে তার মধ্যে এ হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড আমাদেরকে বের করতে হবে, কস্ট অফ প্রোডাকশন আমাদেরকে বের করতে হবে, টোটাল কস্ট আমাদেরকে বের করতে হবে, পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস আমাদেরকে বের করতে হবে এবং পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট টু কস্ট অফ প্রোডাকশন, এই পার্সেন্টগুলো আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে স্টক অফ ফিনিশ গুডস 31/12/2010 56,000 টাকা, স্টক অফ র মেটেরিয়ালস দেওয়া আছে 31/12/2010 25,600 টাকা। যেহেতু আমাদের অঙ্কটা 31শে ডিসেম্বর 2011 সালের জন্য বের করতে বলা হয়েছে, তাহলে এই 31, 12, এই 10 যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এগুলোকে বলতে পারি আমরা বিগিনিং স্টক অফ ফিনিশ গুডস এবং বিগিনিং স্টক অফ র মেটেরিয়ালস। এরপরে দেওয়া আছে পারচেস অফ র মেটেরিয়ালস, এরপরে দেওয়া আছে প্রোডাক্টিভ ওয়েজেস যেটাকে আমরা ডিরেক্ট ওয়েজেস বলতে পারি। সেল অফ ফিনিশ গুডস বিক্রয় দেওয়া আছে, স্টক অফ ফিনিশ গুডস 31/12/2011 সালের আমাদের স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে যেটাকে আমরা এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস বলতে পারি। এরপর হচ্ছে স্টক অফ র মেটেরিয়ালস 31/12/2011, এটা হচ্ছে আমাদের এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালস। ওয়ার্কস ওভারহেড যেটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলতে পারি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা আমাদের কমার্শিয়াল এক্সপেন্স, অফিস খরচ। এরপরে প্রশ্ন লেখা আছে দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফর এ লার্জ প্ল্যান্ট, অর্থাৎ এখানে লার্জ প্ল্যান্টের জন্য আমাদের একটা টেন্ডার যে আমাদেরকে সেন্ড করতে বলা হয়েছে। দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেটেড, কস্টিং ডিপার্টমেন্টে অনুমান করেছে দ্য ম্যাটেরিয়াল রিকোয়ার্ড, ম্যাটেরিয়াল প্রয়োজন হবে আমাদের 40,000 টাকা, অ্যান্ড ওয়েজেস টু ওয়ার্কম্যান ফর মেকিং দ্য প্ল্যান উড কস্ট টাকা হচ্ছে 24,000, যেখানে আমাদের ওয়েজেস প্রয়োজন হবে 24,000 টাকা। অর্থাৎ এখানে কস্টিং ডিপার্টমেন্টে অনুমান করেছে ম্যাটেরিয়াল, এই টেন্ডারের জন্য ম্যাটেরিয়াল দরকার হবে 40,000 এবং ওয়েজেস দরকার হবে 24,000। টেন্ডার কস্টের জন্য এই দুইটা খরচ ওরা দিয়েছে। তো এর পরবর্তী আর অনেকগুলো খরচ প্রয়োজন আছে, যে খরচগুলোর জন্য মূলত আমাদের এখানে পার্সেন্টগুলো চাওয়া হয়েছে। দ্য টেন্ডার ইজ টু বি মেড অ্যাট এ নেট প্রফিট অফ 25% অন দ্য সেলিং প্রাইস, বিক্রয়ের উপরে 25% এখানে নিট মুনাফা ধরা হবে। শো হোয়াট অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার and would be if it's based on the above rate of percentage, যে উপরের যে পার্সেন্টগুলো বের করতে বলা হয়েছে এই পার্সেন্টের উপর ডিপেন্ড করে একটা টেন্ডার কস্ট শিট বা টেন্ডার শিট বের করার জন্য আমাদের প্রশ্নে চেয়েছে। তাহলে এই প্রশ্নটা মূলত টেন্ডার শিটের অঙ্ক। তাহলে টেন্ডার শিট করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা সাধারণ কস্ট শিট নির্ণয় করতে হবে। এই যে কস্ট শিটের যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে আমাদের বিগিনিং স্টক অফ ফিনিশ গুডস, স্টক অফ র মেটেরিয়ালস, এই যে আইটেমগুলো দেওয়া আছে এগুলো দিয়ে প্রথম আমরা একটা কস্ট শিট তৈরি করে নিব। এই কস্ট শিটটা আমরা টোটাল কস্ট পর্যন্ত করব, টোটাল কস্ট পর্যন্ত, এই টোটাল কস্ট পর্যন্ত আমরা করব। এরপরে আমাদের কাজ শুরু হবে এই টেন্ডার কস্ট। টেন্ডার কস্টের জন্য আমাদের প্রশ্নে দুইটা উপাদান বা দুইটা খরচ আমাদের প্রশ্নে দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ওয়েজেস। ম্যাটেরিয়াল এবং ওয়েজেসের পরে আমাদের প্রয়োজন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড দরকার আছে। এরপর আমাদের দরকার হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কারণ এই দুইটা খরচ নির্ণয়ের জন্য আমাদের প্রশ্নে পার্সেন্ট দেওয়া হয়েছে, পার্সেন্ট চাওয়া হয়েছে। এই পার্সেন্টগুলো নির্ণয় করে আমরা একটা টেন্ডার শিট তৈরি করব। তো প্রথম কাজ হচ্ছে আমরা একটা কস্ট শিটের জন্য ঘর করে নিব। কস্ট শিটে আমরা কস্ট অফ র মেটেরিয়াল ইউজড বের করব, কস্ট অফ প্রোডাকশন বের করব, টোটাল কস্ট বের করব। এই তিনটা কাজ আমরা প্রথমে করে নিব। তো আমরা একটা কস্ট শিটের জন্য এখানে ঘর করেছি স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2011। তো আমাদের প্রশ্নে আমরা দেখছি এখানে
আমাদের প্রশ্নে প্রথমে আমরা কস্ট শুরু করব বিগিনিং স্টক অফ র মেটেরিয়ালস এই 25,600 টাকা দিয়ে। এরপরে এটার সাথে আমরা যোগ করব পারচেস অফ র মেটেরিয়ালস, এই দুইটা আইটেম যোগ করে আমরা মাইনাস করব এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালস। এই তিনটা কাজ করলে আমরা পেয়ে যাব কস্ট অফ র মেটেরিয়াল ইউজড। ওকে, তাহলে আমাদের বিগিনিং স্টক অফ র মেটেরিয়ালস আছে 25,600, এরপরে পারচেস অফ র মেটেরিয়াল আছে 5,84,000, এরপরে আমাদের এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালস আছে 27,200। এই তিনটা আইটেম আমরা যোগ বিয়োগ করে আমাদের কস্টের কস্ট অফ র মেটেরিয়াল ইউজড আমরা বের করে নিব। তাহলে ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল আমরা লিখলাম 25,600 টাকা, এরপর সাথে আমরা যোগ করলাম পারচেস অফ র মেটেরিয়ালস 5,84,000 টাকা, এই দুইটা যোগ করে পাইলাম আমরা 6,09,600 টাকা। এটা থেকে আমরা মাইনাস করব এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালস 27,200 টাকা। এটা মাইনাস করার সাথে সাথে আমাদের প্রথম রিকোয়ারমেন্টের আনসারটা বের হয়ে যাবে র মেটেরিয়াল ইউজড 5,84,000 টাকা। আমাদের প্রশ্নে 1 নম্বর রিকোয়ারমেন্টে চেয়েছে এই যে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, এটা চেয়েছে, আমরা এটা এখন বের করে ফেলেছি। ওকে, তাহলে আমরা র মেটেরিয়াল ইউজড বের করেছি 5,84,000। এই র মেটেরিয়াল ইউজডের পরে আমাদের ডিরেক্ট এক্সপেন্সগুলো, আমাদের প্রশ্নে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার, প্রোডাক্টিভ ওয়েজেস, এই আইটেমগুলো আমাদেরকে যোগ করতে হয়। তাহলে আমাদের প্রশ্নে এখানে প্রোডাক্টিভ ওয়েজেস আছে 3,97,000 টাকা, এই আইটেমটা আমরা যোগ করব। এই আইটেমটা যোগ করলে আমরা পাচ্ছি প্রাইম কস্ট। এই যে 3,97,000 টাকা যোগ করার সাথে সাথে আমরা পাচ্ছি এখানে প্রাইম কস্ট। প্রাইম কস্ট হয়েছে আমাদের 9,79,400 টাকা। প্রাইম কস্টের পরে আমাদের প্রয়োজন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমাদের প্রশ্নে ফ্যাক্টরি ওভারহেড কী আছে আমরা দেখব। ওয়ার্কস ওভারহেড চার্জ, এটার অর্থ হচ্ছে কারখানার উপরিব্যয় বা ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড আছে 87,472 টাকা। এই 87,472 টাকা আমরা এখানে প্রাইম কস্টের সাথে যোগ করার সাথে সাথে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা ওয়ার্ক কস্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট ওয়ার্ক কস্ট আমরা পাচ্ছি 10,66,872 টাকা। এই ওয়ার্ক কস্টটা আমাদের প্রশ্নে চেয়েছে কস্ট অফ প্রোডাকশন নামে। এই কস্ট অফ প্রোডাকশন নামে, কস্ট অফ প্রোডাকশন এর অর্থ হচ্ছে উৎপাদন ব্যয়, কারখানার ব্যয় বা ওয়ার্ক কস্ট। ওকে, আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বের হয়েছে। এর পরবর্তী কাজ আমাদের করতে হবে ফ্যাক্টরি ওভারহেড যোগ করেছি, আমরা ওয়ার্ক কস্ট পেয়েছি। এরপরে দরকার হচ্ছে আমাদের এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমাদের প্রশ্নে কোনো ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস নেই, তাহলে এই টপিকটা আমরা এখানে লিখব না। আমরা এর পরবর্তী স্টেপে চলে যাব, সেটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 56,000 টাকা যোগ করব, মাইনাস করব আমরা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 60,000 টাকা। এই দুইটা আইটেম আমরা করব। তাহলে এই ওয়ার্ক কস্টের পরে আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করলাম 56,000 টাকা, তাহলে পেলাম আমরা 11,22,872 টাকা। এটা থেকে আমরা মাইনাস করব এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস 60,000 টাকা। এটা মাইনাস করার সাথে সাথে আমরা পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় 10,62,872 টাকা। এই কস্ট অফ গুডস সোল্ডের পরে আমাদের প্রয়োজন হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স, অ্যাডমিন অ্যান্ড সেলিং, এই দুইটা এক্সপেন্স আমাদের প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে কি আছে, আমাদের প্রশ্নে আছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 71,048 টাকা। আমাদের প্রশ্নে সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সটা নেই, সো এই জন্য আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা ডিরেক্ট যোগ করে দিব। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যোগ করলে 71,048 টাকা যোগ করলে আমরা পাচ্ছি আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট সি, অর্থাৎ টোটাল কস্ট হচ্ছে 11,33,920 টাকা। এই তিনটা রিকোয়ারমেন্ট আমাদের প্রশ্নে চেয়েছে, কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, কস্ট অফ প্রোডাকশন এবং টোটাল কস্ট। তিনটা রিকোয়ারমেন্ট আমরা বের করে নিয়েছি। ওকে, তাহলে কীভাবে বের করলাম, লাস্ট স্টেজে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আমরা কি করেছি, যোগ করে দিয়েছি। এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যোগ করলে আমরা পাচ্ছি টোটাল কস্ট। আমাদের 3টা রিকোয়ারমেন্ট শেষ। আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট, 4 নাম্বার ডি, পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস। ওয়ার্কস অন কস্ট এটার অর্থ হচ্ছে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। এখানে হয়তো আমাদেরকে মনে হতে পারে ওয়ার্কস অন কস্ট ওয়ার্ক কস্ট, না এটা ওয়ার্ক কস্ট না, ওয়ার্ক কস্টই বলবে, ঠিক আছে। এখানে আমাদের প্রশ্নে বলেছে ওয়ার্কস অন কস্ট, এটার অর্থ হচ্ছে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। ওকে, তাহলে ফ্যাক্টরি ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজেস আমরা একটা পার্সেন্ট করব, পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, এই পার্সেন্টটা করব আমরা। তাহলে রিকোয়ারমেন্ট ডি, দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড, আমরা এখানে
ওয়ার্কস ওভারহেড লিখেছি সহজের জন্য, ওয়ার্কস ওভারহেড লিখেছি অন প্রোডাক্টিভ ওয়েজেস। অর্থাৎ প্রোডাক্টিভ ওয়েজেস বলতে ডিরেক্ট ওয়েজেসের উপরে কারখানার উপরিব্যয়ের হারটা আমরা বের করব। ডিরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেসের উপরে, এই প্রোডাক্টিভ ওয়েজেসকে আমরা দিব নিচে আর ওয়ার্কস ওভারহেডকে দিব আমরা উপরে। যেটার উপরে বলবে সেটাকে আমরা নিচে দিব, আর যেটা ওয়ার্কস ওভারহেড যে প্রশ্নে আমাদের শুরুতে আছে এটাকে আমরা দিব উপরে। তাহলে উপরে দিলাম ওয়ার্কস ওভারহেড, নিচে দিলাম আমরা প্রোডাক্টিভ ওয়েজেস ইন্টু 100, পার্সেন্টেজের জন্য 100। এখন আমাদের কস্ট শিটে আমরা ওয়ার্কস ওভারহেড কত পাচ্ছি? আমাদের কস্ট শিটে ওয়ার্কস ওভারহেড হচ্ছে 87,472 টাকা, এই টাকাটা লিখলাম আমরা। এরপর লিখবো আমরা প্রোডাক্টিভ ওয়েজেস 3,97,000 টাকা, এটা লিখলাম আমরা। এটা লিখার পরে ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা এখানে একটা রেট পেলাম 22.03%। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ওয়েজেসের উপরে আমাদের কারখানার উপরিব্যয়ের হার হচ্ছে 22.03%। এরপরে আমাদের ই নাম্বার যে রিকোয়ারমেন্ট, আমাদের প্রশ্নে ই নাম্বার রিকোয়ারমেন্ট চেয়েছে, এটা আমরা বের করব। ই নাম্বার রিকোয়ারমেন্ট, আমাদের প্রশ্নে ই নাম্বার রিকোয়ারমেন্টটা হচ্ছে পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট টু কস্ট অফ প্রোডাকশন। পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট, এটার অর্থ হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অফিস অন কস্ট বলতে অফিস খরচকে বোঝানো হয়েছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে বোঝানো হয়েছে। টু কস্ট অফ প্রোডাকশান, টু কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশান বলতে বোঝানো হয়েছে এখানে ওয়ার্ক কস্টকে, অর্থাৎ উৎপাদন ব্যয়কে বোঝানো হয়েছে। তাহলে উৎপাদন ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের হার আমাদেরকে বের করতে হবে। উৎপাদন ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের হার বের করতে হবে। ওকে, আমরা এখানে লিখতাম দ্য পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট অফ প্রোডাকশান কস্ট, অথবা আমরা এটাকে লিখতে পারি এখানে প্রোডাকশান কস্ট, অথবা আমরা এটাকে লিখতে পারি ওয়ার্ক কস্ট। আমরা লিখতে পারি ওয়ার্ক কস্ট, এটাও লিখতে পারি আমরা। ওকে, দ্য পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট অফ প্রোডাকশান কস্ট অবলিক ওয়ার্ক কস্ট, অর্থাৎ ওয়ার্ক কস্টের উপরে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের একটা হার বের করব। তাহলে নিচে দিব আমরা ওয়ার্ক কস্ট। তাহলে আমাদের প্রশ্নে ওয়ার্ক কস্ট হয়েছে 10,66,872 টাকা, আর উপরে দিব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে উপরে হচ্ছে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 71,048 টাকা। এখানে অফিস অন কস্ট বলতে আমাদের প্রশ্নে একটাই কমার্শিয়াল এক্সপেন্স আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা আমরা বসাবো। আর প্রোডাকশন কস্ট বলতে বা কস্ট অফ প্রোডাকশন বলতে আমরা ওয়ার্ক কস্টকে বুঝবো। ওয়ার্ক কস্ট বলতে উৎপাদন ব্যয়, ওকে, বা কারখানার ব্যয়। এই ওয়ার্ক কস্টটা আমরা নিচে বসাবো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটাকে আমরা উপরে বসাবো। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 71,048 টাকা, আর ওয়ার্ক কস্ট হচ্ছে আমাদের 10,66,872 টাকা। এটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 6.66%। এখানে একটা হার আমরা বের করে নিলাম। তাহলে আমাদের ডি নাম্বার রিকোয়ারমেন্ট এবং ই নাম্বার রিকোয়ারমেন্টের কাজ শেষ হয়েছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে আমাদের প্রশ্নে একটা টেন্ডার চেয়েছে। দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফর এ লার্জ প্ল্যান্ট। একটা বড় প্ল্যান্টের জন্য একটা টেন্ডার চেয়েছে ওরা। এই টেন্ডারটা কস্টিং ডিপার্টমেন্টে অনুমান করেছে ম্যাটেরিয়াল লাগবে 40,000 টাকা এবং ওয়েজেস লাগবে 24,000 টাকা। এই টেন্ডার শিট করার সময় এই দুইটা আইটেম দিয়ে আগে আমরা টেন্ডার শিট শুরু করব। ওকে, আমরা প্রথমে আমরা ম্যাটেরিয়াল লিখব 40,000, এরপরে আমরা লিখব ওয়েজেস 24,000। ম্যাটেরিয়াল এবং ওয়েজেস যোগ করলে আমরা সরাসরি পেয়ে যাব প্রাইম কস্ট। তো প্রাইম কস্টের পরবর্তী আমাদের প্রয়োজন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেডের জন্য এখানে আমাদের পার্সেন্ট দেওয়া হয়েছে এবং অফিস অন কস্ট বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য একটা পার্সেন্ট দেওয়া হয়েছে। যে যে পার্সেন্টগুলো দেওয়া হয়েছে সেই খরচগুলো আমরা এখানে টেন্ডার শিটে বসাবো। এর পরবর্তী আমরা একটা প্রফিট অ্যাড করব। প্রফিট অ্যাড করলে আমরা টেন্ডার প্রাইসটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে টেন্ডার শিটের জন্য প্রথমে আমরা একটা টেন্ডার শিটের ঘর করে নিলাম। টেন্ডার কস্ট শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2011। অ্যাকাউন্টস টাইটেল টাকা দিলাম আমরা। প্রথমে আমরা র মেটেরিয়াল, আমাদের প্রশ্নের যে র মেটেরিয়ালটা দেওয়া আছে 40,000 টাকা, টেন্ডার শিটের ভিতরে টেন্ডার শিটের যে আমাদের প্রশ্নে টেন্ডারের আইটেমগুলো দেওয়া হয়েছে ওই জায়গায় 40,000 টাকা দেওয়া আছে। এর পরবর্তী আমরা লিখব প্রোডাক্টিভ ওয়েজেস, এটাও দেওয়া আছে 24,000 টাকা। তাহলে 40 এবং 24,000 টাকা যোগ করলে আমরা পাচ্ছি প্রাইম কস্ট 64,000 টাকা। এই প্রাইম কস্ট পর্যন্ত আমরা আমাদের প্রশ্ন থেকে টেন্ডারের প্রশ্ন থেকে বের করতে পেরেছি। এর পরবর্তী যে আইটেমগুলো সেগুলোর জন্য আমাদের প্রশ্নে পার্সেন্ট চেয়েছে। এই দুইটা পার্সেন্ট আমরা বের করেছি। একটা প্রথম পার্সেন্ট হচ্ছে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড হবে প্রোডাক্টিভ ওয়েজেসের উপরে। এই ওয়ার্কস ওভারহেড
প্রোডাক্টিভ ওয়েজেসের উপরে। কোন প্রোডাক্টিভ ওয়েজেসের উপরে বের করতে হবে? একটা হচ্ছে কস্ট শিটের ভিতরে প্রোডাক্টিভ ওয়েজেস আছে, আর একটা হচ্ছে টেন্ডারের ভিতরে প্রোডাক্টিভ ওয়েজেস আছে। আমাদের এখানে কস্ট শিটের যে প্রোডাক্টিভ ওয়েজেস এটার কোনো কাজ নেই, এটা শুধুমাত্র কস্ট শিটের জন্য হয়েছে। টেন্ডারের জন্য টেন্ডার শিটের ভিতরে যে ওয়েজেসটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ করতে হবে। টেন্ডারের ভিতরে এই যে 24,000 টাকা আমরা প্রোডাক্টিভ ওয়েজেস লিখেছি, এই 24,000 টাকা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। টেন্ডার শিটে সবসময় টেন্ডারের ভিতরে যে টাকাগুলো থাকবে সেগুলো দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা 24,000 টাকার উপরে 22.03% আমরা বের করলে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড পেয়ে যাচ্ছি। এই 22.3% আমরা কোথায় পেলাম? এটা আমরা যে পার্সেন্টটা বের করেছি, এই যে পার্সেন্টটা, প্রথম পার্সেন্টটা 22.03%, এই পার্সেন্টটা আমাদের দরকার হয়েছে। তাহলে এই 24,000 টাকার উপরে আমাদের প্রোডাক্টিভ ওয়েজেসের উপরে আমাদের ওয়ার্কস ওভারহেড হবে 22.03%, অর্থাৎ 24,000 টাকা ইন্টু 22.03% করলে 5,287 টাকা আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেডটা বা ওয়ার্কস ওভারহেডটা যোগ করলে আমরা পাবো কস্ট অফ প্রোডাকশন। তাহলে কস্ট অফ প্রোডাকশন হয়েছে আমাদের 69,287 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট অফ প্রোডাকশন, অথবা এটাকে আমরা বলতে পারি ওয়ার্ক কস্ট। এটাকে আমরা ওয়ার্ক কস্টও বলতে পারি। ওকে, এটাকে আমরা বলতে পারি ওয়ার্ক কস্ট, এটাকে আমরা ওয়ার্ক কস্টও বলতে পারি। আচ্ছা, এর পরবর্তী ওয়ার্ক কস্টের পরবর্তী আমাদের আরেকটা পার্সেন্ট দেওয়া হয়েছে। আরেকটা পার্সেন্ট হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট। অর্থাৎ ওয়ার্ক কস্টের উপরে অফিস খরচ হবে 6.66%। ওয়ার্ক কস্টের উপরে অফিস খরচ হবে 6.66%। তাহলে আমাদের প্রশ্নে যে আমরা ওয়ার্ক কস্টটা বের করেছি, টেন্ডার শিটে যে আমরা ওয়ার্ক কস্টটা বের করেছি 69,287 টাকা, এই যে ওয়ার্ক কস্টটা দেওয়া আছে, এই ওয়ার্ক কস্টের উপরেই মূলত আমাদেরকে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বের করার জন্য একটা পার্সেন্ট আমরা বের করে নিয়েছি। এই পার্সেন্টটা ছিল 6.66%। তাহলে কার উপর বের করব? সেটা হচ্ছে আমাদের টেন্ডার শিটে 69,287 টাকা যে ওয়ার্ক কস্টটা বের হয়েছে, এটার উপরে আমরা 6.66% বের করলে পেয়ে যাব আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 4,615 টাকা। তাহলে ওয়ার্ক কস্টের সাথে অফিস খরচটা যোগ করলে আমরা পাচ্ছি টোটাল কস্ট। টোটাল কস্ট হয়েছে আমাদের 73,902 টাকা, 73,902 টাকা। ওকে, টোটাল কস্ট পর্যন্ত আমরা টেন্ডার শিটে বের করেছি। এর পরবর্তী আমাদের প্রশ্নে চেয়েছে প্রফিট। দ্য টেন্ডার ইজ টু বি মেড অ্যাট এ নেট প্রফিট অফ 25% অন দ্য সেলিং প্রাইস। বলা হয়েছে এই টেন্ডারে বিক্রয়ের উপরে 25% নিট মুনাফা ধরা হবে। তাহলে বিক্রয়ের উপরে, বিক্রয় বলতে এখানে টেন্ডার প্রাইজের উপরে বোঝানো হয়েছে, টেন্ডার প্রাইস, আসল টেন্ডার প্রাইজের উপরে বোঝানো হয়েছে বা বিক্রয়ের উপর বোঝানো হয়েছে। তাহলে বিক্রয়ের উপরে আমরা 25% একটা মুনাফা নির্ণয় করব। বাট আমাদের প্রশ্নে টোটাল কস্ট বের হয়েছে, কিন্তু কি বের হয়নি? আমাদের প্রশ্নে এখানে টেন্ডার প্রাইস বা সেলিং প্রাইসটা বের হয়নি। তাহলে কি করতে হবে? তাহলে যে সেলিং প্রাইসের উপর 25% দেওয়া হয়েছে, এটাকে আমরা কি করব? এটাকে আমরা বানাবো প্রফিট হবে টোটাল কস্টের উপরে, কারণ আমাদের প্রশ্নে সেলিং প্রাইসটা নেই। এই কারণে আমরা ওই সেলিং প্রাইসের উপরে যে পার্সেন্টটা আমাদেরকে 25% দেওয়া হয়েছে, এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা টোটাল কস্টের উপরে নিয়ে আসব। এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের প্রশ্নে যখন বলেছে নেট প্রফিট অফ 25% অন দ্য সেলিং প্রাইস, বিক্রয়ের উপর যখন 25% বলেছে, তাহলে আমরা একটা ছোট্ট একটা নোট করব। আমরা 100 টাকা থেকে 25% অর্থাৎ 25 টাকা আমরা বিয়োগ করব, তাহলে আমরা 75 টাকা পাবো। নিচে বসাবো আমরা 75 আর উপরে বসাবো মুনাফা 25 টাকা। এই কাজটা আমরা প্রথম করব, উপরে 25 নিচে 75 আর গুণ করব আমরা টোটাল কস্ট 73,902 টাকা। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা প্রফিট পাবো 24,634 টাকা। এই টোটাল কস্টের সাথে এই প্রফিটের টাকাটা যোগ করলে আমরা টেন্ডার প্রাইস অথবা সেলিং প্রাইস পাবো 98,536 টাকা। ওকে, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। প্রফিট বের করার ক্যালকুলেশনটা আমরা আলাদাভাবে করিনি,
আমরা অঙ্কের ভিতরে আমরা এটা দেখিয়েছি, বিক্রয়ের উপর 25% বললে আমরা নিচে বসাবো 75, উপরে দিব আমরা 25 আর গুণ করব টোটাল কস্ট। এভাবে আমরা প্রফিটটা বের করে নিব। আশা করি বুঝেছ। এই টেন্ডার কস্টের অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেন্ডার কস্টের ফর্মুলাগুলো অবশ্যই আমরা ভালোভাবে বুঝবো। আমাদের পার্সেন্টটা কিসের উপর বলেছে আমরা এটা দেখব। এই প্রশ্নে যদি পার্সেন্টটা যদি আমাদেরকে বলে না দিত, এই যে ডি নাম্বার রিকোয়ারমেন্ট এবং ই নাম্বার রিকোয়ারমেন্টে যে পার্সেন্টের কথাগুলো আমাদেরকে বলেছে, যদি এই পার্সেন্টের কথাগুলো যদি আমরা বলা না থাকতো, তখনই আমরা এই একই রকম নিয়মে আমরা পার্সেন্টটা বের করতাম। ওকে, এখন প্রশ্নে আমাদেরকে ওই নিয়মটা বলে দিয়েছে বিদায় আমরা এই নিয়মে করেছি, না বললেও আমরা এই নিয়মে করব। ওকে, আমরা ওয়ার্কস ওভারহেড বের করব প্রোডাক্টিভ ওয়েজেসের উপরে, আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স আমরা বের করব ওয়ার্ক কস্টের উপরে। কিছু না বললেই আমরা এই দুইটা নিয়মে আমরা টেন্ডার কস্টের এই পার্সেন্টগুলো বের করে নিব। তো আশা করি বুঝেছ। এই হচ্ছে আমাদের টেন্ডার কস্টের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা ভালোভাবে দেখবে, এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।